আরেকটি জয়ের সংবাদ। নইলে এই মুহূর্তে লাইভ হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু এতটাই আনন্দ হচ্ছে কারণ আজকে আমরা আরও একটা মাইলস্টোন অ্যাচিভ করলাম। একটি জন্ম, একটি নবজাতক, কিন্তু একটা বড় মাইলস্টোন, বিগ মাইলস্টোন। ওই যে চাঁদে পা দেওয়ার পরে ওর, যদিও চাঁদে পা দেওয়ার গল্পটা আমরা জানি, নিয়ে আমার লেখা রয়েছে, কিন্তু কথাটি অত্যন্ত মনোগ্রাহী ছিল, আমার খুব ভালো লেগেছিল। কীরকম? মানুষের একটি ছোট পদক্ষেপ, এ স্মল স্টেপ অফ এ ম্যান, দ্য জায়ান্ট স্টেপ অফ ম্যানকাইন্ড, এইরকম কিছু একটা। অর্থাৎ একটা মানুষের একটা মাত্র পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য একটা জায়ান্ট স্টেপ, মানে বড় পদক্ষেপ, বিশাল। যদিও চাঁদে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি বহুবার বলেছি, লিখেছি, এ নিয়ে অনেক রকম কাহিনী আছে, বিতর্ক আছে। তো কিন্তু আজকের এই যে ঘটনাটা আমি একটু আগেই জানলাম, আমার এক সহযোদ্ধা পাঠক, আমার বইয়ের পাঠক, আমার ফেসবুক ইউটিউবের মনোযোগী শ্রোতা, দর্শক, পাঠক, তিনি আমাকে ফোন করে যা জানালেন, সেটি কোনো সন্দেহ নেই যে এই যে বাক্যটি ব্যবহার করা হয়েছিল চাঁদে পা দেওয়ার পরে, সেটা আমাদের ক্ষেত্রে, অন্তত আমাদের এই রাজ্যের ক্ষেত্রে, বা বলতে গেলে দেশের ক্ষেত্রেও একটা বড় পদক্ষেপ, জায়ান্ট পদক্ষেপ, জায়ান্ট স্টেপ। আমাদের লড়াইয়ে জবরদস্তি ভৌ ভৌ গুঁজে দেওয়ার যে লড়াই, ইনফর্ম কনসেন্ট না নিয়ে তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে একটা বড় পদক্ষেপ। সরকারি হাসপাতালে, জেলা হাসপাতালে, ডিস্ট্রিক্ট হসপিটালে, ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট হসপিটালে, যে ঝাড়গ্রামে আমি গিয়েছিলাম আপনারা জানেন, সেই হাসপাতালে এক নবজাতকের জন্ম হলো 6 তারিখে বেলা 1টার সময়। এরকম সময়ে যার পিতা একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং তার মা পেশা আমি ঠিক জানি না, সম্ভবত গৃহবধূ, হাউস ওয়াইফ, যাই হোক, সেটা বড় কথা নয় এখানে। তো তিনিও আমার ভিডিও দেখেন, নিয়মিত দেখেন, স্বামী স্ত্রী, অর্থাৎ এখানে বাবা মা দুজনেই আমার ভিডিও, আমার লেখালেখি, আমার বইয়ের পাঠক, দর্শক। তো কথাবার্তা আগেই চলছিল কিভাবে এগোবেন উনি, কারণ উনি প্রাকৃতিক পন্থায় সন্তানের লালন পালন করতে চান, কোনো রকম ভ্যাকসিন ছাড়াই। এ নিয়ে তিনি আগেই আমার সঙ্গে দেখা করেন, যোগাযোগ ছিল, এবং আমি কিছু গাইডলাইন বলে দিয়েছিলাম, কিছু প্রসেস বলে দিয়েছিলাম। সেই প্রসেস অনুসারে তিনি একটি চিঠি লেখেন আগে থেকেই, যে তিনি তার সন্তানকে একটিও ভ্যাকসিন দেবেন না, প্রাকৃতিক পদ্ধতিতে, আয়ুর্বেদিক পদ্ধতিতে সন্তানের লালন পালন করবেন। এরকমভাবেই কথা উনি চিঠিটি লেখেন। আমি বলে দিয়েছিলাম এইভাবে লিখতে হবে। সঙ্গে অবশ্যই ওই যে সুপ্রিম কোর্টের যে রায়টা রয়েছে, ভলান্টারি ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, পাশাপাশি যে আরটিআইগুলো আমরা করেছি, আপনারা জানেন, এটা আমাদের জয়, সবার জয়। এই কারণেই আমি তো লাইভে এসেছি না। তো সেই সদ্যজাতদের ভ্যাকসিন দেওয়া যে আদৌ সেটাও বাধ্যতামূলক নয়, সেটাও যে ভলান্টারি, সেই আরটিআই যোগ করে এই চিঠিটি করা হয়। তো এই চিঠি নিয়ে তার স্ত্রীকে, তিনি তার স্ত্রীকে ওই ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করেন, এবং সেখানে তিনি পরিষ্কার এটা জানিয়ে দেন। প্রথম দিকে অবশ্য নর্মাল ডেলিভারির কথাই, ডাক্তারও কিন্তু এক্ষেত্রে সহযোগিতা করেছেন, কারণ তিনি প্রথমে ডাক্তারকেই, সংশ্লিষ্ট চিকিৎসককেই এই চিঠিটি দেখান, এবং ডাক্তার কিন্তু তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, তিনি যা বললেন, এবং বেশ অবাক হয়েছে
ডাক্তারকে যখন তিনি সংশ্লিষ্ট ডাক্তার যিনি এই দায়িত্বে রয়েছেন তাকে যখন ব্যাপারটা বলেন, তো ডাক্তার জিজ্ঞাসা করেন কি করে জানতে পারলেন এসব, কোথায় পেলেন, কে দিয়েছে তথ্য। সেই ক্ষেত্রে সেই শিক্ষক মহাশয় আমার নামটিও বলেছেন সেখানে। কোনো সমস্যা নেই, আমি বারবার বলেছি এরকম কোনো হলে দরকার হলে যদি জানতে চায় আমার নাম বলে দেবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। উনি বলেছেন এবং ডাক্তার তাকে বলেছেন যে ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, আপনি সুপারকে মানে যে হসপিটালের যিনি দায়িত্বে আছেন, বড় দায়িত্বে আছেন, যাই হোক তাকে বলুন, কারণ এটা তো খুব সাধারণ ব্যাপার নয়। তো ইতিমধ্যে যারা ওনার মতে যেটা উনি আমাকে যা বললেন, এবং উনি অবশ্যই সব কিছু খুলেই বলেছেন আমাকে, যে ডাক্তারের কোনো সমস্যা ছিল না। তিনি বললেন ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিত তো আপনি এইভাবে পালন করতে পারবেন? বলে হ্যাঁ আমি পারব, আমার দরকার নেই ভ্যাকসিন। কিন্তু যারা ওই স্বাস্থ্যকর্মী ছিলেন, নার্স ছিলেন, আয়া ছিলেন, এসব যারা, তারা কিন্তু যাচ্ছে তাই ভাষায় তাকে বলেছেন, তিনি গাম দেননি, গুরুত্ব দেননি, কিন্তু বলেছেন। বুঝতেই পারছেন দুটো কারণে এটা হতে পারে। লোয়ার লেভেলের ওই যে ব্যাপারটা থাকে, ইনসেন্টিভ ব্যাপারটা থাকে আর কি। হ্যাঁ, জানেন নিশ্চয়ই, এভাবেই তো পাশাপাশি মগজ ধোলাই। ডাক্তাররা যেমন ব্যাপারগুলো জানেন, খোঁজ খবর রাখেন, এগুলো বাধ্যতামূলক নয়, তারা তো ভালো করেই জানেন, না জানার কিছু নয়। কেউ কেউ একটুখানি মানে বাড়াবাড়ি করেন, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, আমাদের সচেতনতার লড়াই এবং যেভাবে মানুষ জাগছে অল্প বিস্তর হলেও, সেটা তো খবরগুলো তো সেই তার প্রভাব তো চিকিৎসকদের ওপরও পড়ে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে এই উনি সেই শিক্ষক মহাশয় বললেন যে এই নার্স এবং আয়া যারা বা স্বাস্থ্যকর্মী ছিলেন তারাই তাকে আক্রমণাত্মকভাবে কথাবার্তা বলেছেন, কিন্তু উপায় নেই, তারাই বা কী করবেন। তো ইতিমধ্যে জানা গেল 4 কেজির উপর সন্তানের বয়স বলে ডাক্তারবাবু কিন্তু খুব প্রাণপণে মানে চেষ্টা করেছেন নর্মাল ডেলিভারি করার, কিন্তু তিনি শেষ পর্যন্ত বলেছেন যে না, সমস্যা হতে পারে, বাচ্চার ওজন যথেষ্ট বেশি। তো যাই হোক, সেক্ষেত্রে সিজারের অনুমতি নিয়েই তিনি সিজার করেছেন। আমাদের বাবা যিনি শিক্ষক মহাশয়, তিনি অনুমতি দিয়েছেন, লিখিত, কোনো সমস্যা হয়নি। তারপরে সন্তান গ্রহণের পর, সন্তান জন্মের পরে যখন এই ব্যাপারগুলো হলো, তো তখন কাগজটা আবার তো সে আগে থেকেই দেওয়া ছিল। তো এবার তাকে বলা হলো যে স্বাভাবিকভাবেই এরপরে তো রিলিজ নেওয়ার ব্যাপার আছে বা ইত্যাদি ব্যাপারগুলো আছে, তো ব্যাপারটা তো সহজ নয়। তাকে বলা হলো যে আপনি এটা নিয়ে সিওমএইচ অফিসে চলে যান। বুঝতেই পারছেন, সিওমএইচ, আপনাদের মনে আছে নিশ্চয়ই ঝাড়গ্রামের সিওমএইচ সাহেবের সঙ্গে আমার কথোপকথন হয়েছিল। সে ব্যাপারে আমি আগেই জানিয়েছিলাম, ইউটিউবে, ফেসবুকেও জানিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এই শিক্ষক মহাশয় তিনি তার অভিজ্ঞতা যা বললেন, অত্যন্ত মধুর অভিজ্ঞতা, মানে কোনো সমস্যাই হয়নি। তো উচ্চ দপ্তরে, দুটো উচ্চ দপ্তরে তাকে পাঠানো হয়েছে, এবং সেক্ষেত্রে তিনি শুধু, তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন, চিঠি দেখে সবাই নাকি অবাক, স্তম্ভিত, যে একটাই প্রশ্ন করা হয়েছে সব ক্ষেত্রেই, যে আপনি এসব জানলেন কোথা থেকে। তো তিনি ওই একই উত্তর দিয়েছেন, আমার নাম বলেছেন, এবং যে সব তথ্য বা বিভিন্ন রকম যেগুলো আমার ভিডিও তো উনি দেখেনি, লেখালেখিও পড়েন। তো যাই হোক, তারপরে কোনো দুর্ব্যবহার করা হয়নি, শুধু বলা হয়েছে। এবং সিওমএইচ অফিসেও একই রকম তিনি সুন্দর ব্যবহার পেয়েছেন, হ্যাঁ, একদম দারুণ ব্যবহার পেয়েছেন। তাকে কোনো রকম দুর্ব্যবহার করা হয়নি, শুধু তাকে বলা হয়েছে ঠিক আছে, আপনি চিঠিটা লিখেছেন আমাদেরকে, ঠিক আছে। তো চিঠিটা উনি জমা দিয়েছেন এবং বলেছেন যে আপনি যে নিতে চাইছেন না এগুলো বা ব্যাপারগুলো, ভ্যাকসিন, সেটা একটু লিখিতভাবে আমাদের দিয়ে যান। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেমই নেই, সেটা তিনি লিখিতভাবে দিয়েছেন। সরকারি হাসপাতালের মানে সিওমএইচ কর্তৃপক্ষ, এছাড়া ভ্যাকসিনেশন হেড, হ্যাঁ, আরেক জায়গায় তাকে পাঠানো হয়েছিল, যিনি এই ভ্যাকসিন দেখাশোনা করেন, এই ব্যাপারগুলো সরকারি হাসপাতালের ভ্যাকসিনেশন ব্যাপারটা দেখেন, তার দায়িত্বে আছেন, সেই আধিকারিকের কাছেও তিনি গিয়েছিলেন এবং সেখানেও তিনি একই প্রশ্ন করেছেন, এসব তথ্য পেলেন কোথা থেকে, জানলেন কোথা থেকে। তো এরকম ঘটনা মানে সরকারি হাসপাতালের ক্ষেত্রে প্রথম আমার যদ্দূর মনে হয়, মানে এরকম ঘটনা, এরকম কোনো রকম মানে অ্যাপ্লিকেশন নিয়ে, চিঠি নিয়ে কেউ গিয়ে যাচ্ছেন, একজন শিক্ষিত মানুষ,
তথাকথিতভাবে কোট আনকোট মৌলবাদী নন, একজন শিক্ষক মহাশয়। তো এই ব্যাপারটা জানার পরে তো অবাক হওয়ারই কথা। তো ওরা অবাক হয়েছেন, বারবার একই প্রশ্ন করেছেন যে জানলেন কোথা থেকে, পেলেন কোথা থেকে। তো আমাদের এই যে ইনফরমেশন এবং লড়াই, মানুষকে জাগ্রত করা, জাগানো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে পারেন, এটা একটা আমার কাছে অন্তত মাইলস্টোন বলতে পারেন আমার কাছে, কারণ এটা সরকারি হাসপাতাল। আগেও অনেকেই আমরা জানি, আমি তাদের ছবি শেয়ার করেছি ফেসবুকে, ইউটিউবে তাদের কথা বলেছি, তারা কিন্তু মানে বেসরকারি নার্সিংহোমেই, তারা সরকারি নার্সিংহোমে তারা ভরসা পাননি, তো নার্সিংহোম থেকেই কিন্তু তাদের নবজাতকদেরকে নিয়ে এসেছেন, সেখানেই তাদের মারা জন্ম দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আমার জানা মতে, মানে আমার যারা, আমি তো এই বিষয়গুলো জানি, মানে খবর ক্ষেত্রে অন্তত আমি এই রাজ্যের ক্ষেত্রে বলতে পারি, এই রকম ঘটনা এই চিঠি দিয়ে গিয়ে সরাসরি সরকারি হাসপাতাল থেকে একটিও ডোজ, বহুভাবে ডোজ না নিয়ে 8 দিনের মাথায়, একদিন দেরি হয়েছে, 8 দিনের মাথায় যে, এবং এই যে আমাদের সহযোদ্ধা পাঠক শিক্ষক মহাশয়, তিনি সন্তানকে সুস্থ শরীরে বাড়ি নিয়ে আসতে পেরেছেন এবং সেভাবেই লালন পালন করছেন। এবং এরপরে কী করতে হবে আমি ফোনে একটু আগেই কথা হলো, আমি জানিয়েছি বিস্তারিত। এরপরেও আরও আমাদের মধ্যে ফোনে যোগাযোগ তো আছেই, আগামীতেও ফোনে যোগাযোগ থাকবে। তো এখানে তিনি আর কি পদ্ধতি অবলম্বন করেছেন খেয়াল রাখুন। প্রথমত ওনার স্ত্রীকে কিন্তু প্রথম থেকেই আমার ভিডিও দেখানো, যেটা আমাকে বললেন, আমার ভিডিও দেখানো, লেখা পড়ানো, ফেসবুক পড়ানো, বা বইপত্র ইত্যাদি সমস্ত কিছুই স্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন এটা, এবং স্ত্রী সেটা বুঝেছেন। নইলে কিন্তু এটা সম্ভব হতো না, কারণ এটা কিন্তু একার লড়াই নয়। যদি তার স্ত্রী তার সঙ্গে না থাকতো, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না, সেটা উনি আমাকে স্পষ্ট জানিয়েছেন। এটা আর কি করেছেন, সন্তানের মানে ওখানে তিনি 3-4 মানে রাতের পর রাত পড়ে থেকেছেন আগে। হ্যাঁ, কেন পড়ে থেকেছেন? যাতে করে অন্য আত্মীয় স্বজন না ঢোকে। অনেকে দেখা করতে চেয়েছেন, আসতে চেয়েছেন, উনি সুকৌশলে এড়িয়ে গেছেন। কেন? ওই যে ওনার আশঙ্কা আরও অন্যান্য রিলেটিভ যদি আসেন, তারা তো এই ব্যাপারটাকে বাগড়া দিতে পারেন। যখনই জানতে পারবেন যে এসব নেওয়া হচ্ছে না, ভ্যাকসিন বউ নিচ্ছে না, তাহলে তারা তো উল্টে মানে বিরোধী পক্ষে গিয়ে ওই যে নার্স আয়ার, তারা তো দেওয়ার জন্য তৎপর সবসময়, তাদের পক্ষ নিয়ে চাপ সৃষ্টি করতে পারতেন। এটা আমি জানি, অনেকের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। তারা এসে, আমার অনেক সহযোদ্ধা বা পাঠক, তিনি হয়তো এরকম হয়েছে স্ত্রীকে বোঝাতে পারেননি, বা বোঝাতে পারলেও অন্য আত্মীয় স্বজনের ব্যাপক চাপ, এই কারণে এই পন্থায় সন্তানের লালন পালন করতে পারেননি। তো এই ক্ষেত্রে আমাদের এই শিক্ষক মহাশয়, তিনি কিন্তু এই ভুলটা করেননি। তিনি হাসপাতালে তিনি একা আর অন্য আত্মীয় স্বজনকে বলেছেন, আমি সামলে নিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমাদের আসতে হবে না, কোনো কষ্ট করে আসার কোনো দরকার নেই, আমি আছি, সবসময় হাসপাতালে আছি। হ্যাঁ, আমাদের নবজাতক বাড়ি এলে এখন আপনারা আসবেন, আশীর্বাদ দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমি সামলে নিচ্ছি। এই বলে তিনি ব্যাপারগুলোকে এড়িয়ে গেছেন এবং সফল হয়েছেন। বেশ ভালো লড়াই বলা যেতে পারে। তো যাই হোক, তাহলে সরকারি হাসপাতালেও কিন্তু করা যায়, কারণ পরিস্থিতি পরিবেশ অনুকূল হয়েছে, আগামীতে আরও হবে, কারণ মানুষ জাগছে, আমরা জাগছি, সহযোদ্ধারা জাগছে, যেটা আগে অভাবনীয় ছিল। হ্যাঁ, ওই নিচু লেভেলে যাদের ইনসেন্টিভের ওপর ব্যাপার থাকে, বা ধরুন এই চিন্তাভাবনাগুলো যারা জানে না, তাদেরও দোষ দিই না আমরা, কিন্তু তাদের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, কিন্তু সেগুলো আপনি সামলে নিতে পারবেন, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এখন আর কোনো ঝামেলায় যেতে চাইবে না, কারণ আমরা আছি। এটা সংবিধান বিরোধী। ইনফর্ম কনসেন্ট ছাড়া কোনো ভ্যাকসিন, সে পোলিওই হোক আর করোনাই হোক, কোনো ভ্যাকসিন দেওয়া যায় না। যারা মনে করবেন না ঠিক আছে নেব দেব, কিন্তু বাধ্য করা যায় না। এবং সেখানে আমাদের এটাই লড়াই। নামে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, ফ্যামিলি অ্যান্ড যে হেলথ ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ
হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্সের ওয়েবসাইটেও সেটা বলা আছে। তো আমরা তো কোনো দেশবিরোধী সংবিধান বিরোধী কাজ করছে না, করছে কি? করছে না। তবে তো আমরা এই লড়াইটাকে আরও ছড়িয়ে দিতে চাই এবং তোমাদের সহযোগিতাতে এটা সম্ভব হচ্ছে। যেটা আমাদের দেশে, রাজ্যে সরকারি হাসপাতালে সিওএমএইচ এবং ভ্যাকসিন ডিপার্টমেন্টের হেড পর্যন্ত এই চিঠি পৌঁছে গেল এবং যিনি এই কাজটি করলেন তিনি আমাদের এক সহযোদ্ধা। আমি তার নাম ইচ্ছে করেই এখন বলছি না, কারণ আমার ইচ্ছে আছে তাকে সশরীরে আপনাদের সামনে ফেসবুক লাইভে হোক বা ইউটিউব লাইভে হোক বা ভিডিওতে হোক আপনাদের সামনে পৌঁছে দেবো একদিন। ইচ্ছে আছে। ইনিশিয়ালি তিনি লড়াইটা করছেন, সেই লড়াইটাতে আমি যাতে সাহায্য করতে পারি, পাশে থাকতে পারি, সেই অঙ্গীকার করেছি এবং আমার বিশ্বাস আপনারাও এই অঙ্গীকারে সামিল আছেন। তো এখনও পর্যন্ত কোনো বাধা বিঘ্ন আসেনি। উনি সুস্থ নবজাতককে নিয়ে সুস্থ শরীরেই ফিরেছেন, আত্মবিশ্বাস নিয়ে। তার স্ত্রী তার সঙ্গে আছেন এবং আত্মীয় স্বজনরাও, এখন তো আর কিছু করার নেই, উনি বাড়ি নিয়ে এসেছেন। তো এরপরের যে লড়াইটা শুরু হবে সেই লড়াইয়েও আমি থাকব, আমি জানিয়ে দিয়েছি। কী লড়াই? বাড়িতে আবার আসবেন, আশাকর্মীরা আসবেন, স্বাস্থ্যকর্মীরা আসবেন, সেটা তো জানেন স্বাভাবিকভাবেই। তো তারা আসবেন, তো তারা এসে তাদের লক্ষ্য টার্গেট পূরণের চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে তো আরেক প্রস্ত লড়াই বাকি আছে। আত্মীয় স্বজনের দিক থেকে চাপ উনি সামলাতে পারবেন, সে বিশ্বাস ওনার আছে বলে আমার মনে হয়েছে, উনি নিজেও বলেছেন। তো কিন্তু এই চাপটা কিন্তু ওনার সহযোগিতা দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমি এতদিন ওনার সঙ্গে ওকে ফোনে গাইড করেছি, হোয়াটসঅ্যাপে গাইড করেছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি সশরীরে যাব সেটাও ওকে জানিয়ে দিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে আরও একবার জানিয়ে দিলাম যে, কারণ উনি ভিডিওটি দেখবেন, ওনার স্ত্রীও দেখবেন, যে কোনো সমস্যায়, এই ধরনের সমস্যায় যেখানে চাপ আসছে, প্রতিকূলতা আসছে প্রশাসনিক স্তর থেকে বিশেষ করে, আমাকে জানাবেন। আমি যে কাজেই থাকি না কেন সেই কাজে ব্রেক নিয়ে অন্তত 2-1 ঘন্টার জন্য সময় বের করে আমি আপনার বাড়িতে হোক, আপনার যেখানে সমস্যা ফেস করছেন, দ্য প্লেস ওয়ে ইউ আর ফেসিং দ্য প্রবলেমস, সেখানে যাব, ছুটে যাব। তো আসুন আমাদের এই সহযোদ্ধা পাঠককে সাধুবাদ জানিয়ে তার লড়াই যে আমাদের আর একটা মাইলস্টোন যোগ করলো আমাদের লড়াইয়ে, তাকে স্বীকৃতি জানিয়ে তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার এই নবজাতক, তার সন্তান নামকরণের ব্যাপারেও আমাকে বলেছেন, আমি বলেছি একটু সময় দাও। তো এই সন্তান যেন সুস্থ থাকে এবং আগামীতে প্রকৃতির জাতক হয়ে বেড়ে উঠতে পারে। ফার্মা কোম্পানির থাবা থেকে দূরে, আলোকবর্ষ দূরে, প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির কোলে এই নবজাতক একটি আরও সংযোজন ঘটল আমাদের। তবে ওই যে ল্যান্ডমার্ক সরকারি হসপিটালের জন্ম নেওয়া নবজাতক, তো এই সংখ্যাটা আগামীতে আরও বাড়ুক। তবে এই যে জোর করে নয়, উপলব্ধি দিয়ে, কারণ যিনি এটা করেছেন তিনি একজন শিক্ষক, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, শিক্ষিত মানুষ, হাই স্কুলে পড়ান। সুতরাং আমার মতো একটা অধম লোক তাকে ব্রেন ওয়াশ করে দিয়েছে, ব্যাপারটা এরকম নয়। আর আমি বলে দিই, আমি কিন্তু ব্রেন ওয়াশ শব্দটা ব্যবহার করি না, ওরা ব্রেন ওয়াশ করে, মানে ব্রেনের ভাইটাল ব্যাপারগুলোকে ওয়াশ করে ধুয়ে দেয়, জায়নিক শক্তি। আমি কি করি? আমি ব্রেন ইনপুট করি, যেগুলো ধুয়ে দেওয়া হয়েছে সেগুলোকে আবার ফিরিয়ে এনে ইনপুট করি মাত্র। তাই আমি কিন্তু ব্রেন ওয়াশ করি না, আমি ব্রেন ইনপুট করি। যাই হোক, সংক্ষিপ্ত লাইভে এই কারণে এসেছিলাম। সতর্ক থাকুন, সামনে কিন্তু বলে দিই, বিভিন্ন রকম মিডিয়াকে দিয়ে ওই বিভিন্ন রকমের ঘটনাকে আপনাদেরকে মশগুল রেখে প্রতিবাদ নাটক, আসলে হাইজ্যাক হওয়া প্রতিবাদ রেখে কিন্তু ওরা বড় একটা আয়োজন করতে চলেছে সামনে।
অ্যালার্ট থাকুন। বাঁদর বসন্ত আবার দোরগোড়ায়, মানে সেকেন্ড টাইম আবার ওটাকে ইন্টারন্যাশনাল কনসার্ন, হেলথ কনসার্ন বলে হুকে দিয়ে ওরা ডিক্লেয়ার করিয়ে নিয়েছে। বিল গেটসের গ্যাভি জানিয়ে দিয়েছে তাদের 500 মিলিয়ন নাকি ভ্যাকসিন ডোজ রেডি আছে, আরও ভ্যাকসিন বানানো হচ্ছে, হু বলেছে। হু আবার বরাত চেয়েছে, মানে এমার্জেন্সি অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন কোম্পানির কাছে টেন্ডার চেয়েছে হু। সুতরাং ব্যাপারটা কিন্তু ওরা কোমর বেঁধে এগোনোর চেষ্টা করছে। সাবধানে থাকুন। কারণ আমি এই অংশটি বললাম কারণ এরপরে আবার লাইভে তো আসতে পারছি না, পারবো না এরপরে লাইভে আসতে বেশ কিছুদিন, তো এখানে বলে দিচ্ছি কারণ এটাও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। সুতরাং বাঁদর বসন্তের টেস্ট, মানে এমপক্স বলছে ওরা, টেস্ট কিটও বাজারে চলে এসছে। আমাদের অনেকেরই ইমিউন সিস্টেম কিন্তু গেছে, তাই র্যাশ উঠলে বা কোনো কিছু উঠলে বা জ্বর হলে বা বিভিন্ন রকম এমন এমন সিমটম বলবে, মনে হবে আপনার ওই সিমটম আছে, এই বলে আপনি টেস্ট করতে দৌড়লেই কিন্তু পজিটিভ। সাবধান। আরটিপিসিআর টেস্টের কাহিনী আপনারা জানেন, যারা অলরেডি সহযোদ্ধা আমাদের পাঠক, যারা দ্বিতীয় খণ্ড পড়েছেন অমৃতস্বপুত্রা বা আমার ভিডিও দেখেন, তারা জানেন আরটিপিসিআর এর গল্পটা কী। সুতরাং সতর্ক থাকুন। টেস্ট, যে কোনো টেস্ট করার আগে ভাববেন, বিশেষ করে এই যে রোগ, ওরা রোগের কথা বলছে, এই যেসব রোগ আনছে, টেস্ট কিট আসছে, বার্ড ফ্লু তো আছেই লাইনে। সতর্ক থাকুন, কারণ ওরা ভ্যাকসিন তৈরিতে উৎপাদনে জোর দিচ্ছে। এবং আমাদের পাকিস্তানেও 3খানা কেস এর মধ্যে ধরা পড়ে গেল। ভাবুন, পরশুদিন ডিক্লেয়ার করেছে হু, প্রথমে কালকে পাওয়া গিয়েছিল পাকিস্তানে একটা কেস। কিসের? মাঙ্কি পক্সের কেস। এই মাঙ্কি পক্স নিয়ে আমার আলাদা গত 2 বছর আগের একটি ভিডিও আছে, ইউটিউবে দেখে নেবেন। সেখানে কি ব্যাপারটা কি, সেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই ভিডিওতে মাঙ্কি পক্স সম্পর্কে বলছি না, হ্যাঁ, সেখানেই পেয়ে যাবেন। প্রয়োজন হলে আমি পরে আরও ভিডিও করতে হবে যা মনে হচ্ছে। তো পাকিস্তানে আবার দেখা যাচ্ছে আজকে 2টো, মানে 3টে কেস অলরেডি হয়ে গেছে। সুইডেনেও যেই মাত্র হু ঘোষণা করলো ইন্টারন্যাশনাল কনসার্ন মাঙ্কি পক্স বা এমপক্স বলছে ওরা এখন কায়দা করে, মাঙ্কি পক্সে নাকি একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি অপমান করা হয়, তো মাঙ্কি পক্স এখন এমপক্স। তো এমপক্স নাম বলা হচ্ছে, সুইডেনে কেস ধরা পড়ে গেল সঙ্গে সঙ্গে, হু ঘোষণা করলো, তার কয়েক ঘন্টার পরে সুইডেনে পাওয়া গেল। ওটা মূলত কঙ্গোতে, বা ওই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মানে আফ্রিকাতে মাঙ্কি পক্স যেটাকে ওরা বলে স্থানীয়ভাবে, বা যেই হোক, ওটা খুব কমন। কিন্তু সাধারণ চিকেন পক্সের মতোই, আমাদের দেশে যেমন চিকেন পক্স এরকম, সেটাকে ওরা ভয় পাইয়ে আতঙ্ক তৈরি করে, মানে বুঝতেই পাচ্ছেন, যেমন ওই গুটি বসন্তের আতঙ্ক তৈরি, যেটা গুটি বসন্ত 30-30% লোক মারা যেত, ওই রকম লেভেলে নিয়ে যাচ্ছে। এবং ওরা বলছে, হাস্যকর কি বলছে, মনে আছে ছোটোবেলায় আপনাদের বাবা ঠাকুরদাদের ওই যে আমার বাবা ঠাকুরদার ওই দেখবেন ওই ইঞ্জেকশন দেওয়া হতো এখানটায় কেটে, তখন ওই যে দেখবেন টিকা, ওটা কিন্তু গুটি বসন্তের টিকা ছোটোবেলায় দেওয়া হতো, মনে করবেন। অনেকের দেখবেন বাবা ঠাকুরদাদের এখানে দাগ আছে হাতে। তো সেটা, সেই ভ্যাকসিনেশন 1970-এর দশকে বন্ধ হয়ে যায়, সম্ভবত 71-72-এ। কারণ তারপরে হু জানিয়ে দেয় যে স্মল পক্স আর নেই, ইরাডিকেট হয়ে গেছে। যদিও ওই ভ্যাকসিনের জন্য স্মল পক্স ইরাডিকেট হয়নি, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে। ওরা দাবি করে ওই জন্য নাকি স্মল পক্স ইরাডিকেট হয়েছে। প্লেগের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাহলে প্লেগ কী করে ইরাডিকেট হলো? যাই, ওটা অন্য প্রসঙ্গ। তো ওরা এখন বলছে ওই যে বন্ধ করা হলো স্মল পক্সের ভ্যাকসিন, যেটাকে ভ্যারিওলা বলা হচ্ছে, তো এরপর থেকেই নাকি আমাদের শরীরে আর ইমিউনিটি নেই, তার এখন আমাদেরকে আবার নতুন করে ওই ভ্যাকসিন নিতে হবে। কি? এই মাঙ্কি পক্স আটকাতে, এমপক্স আটকাতে স্মল পক্স ভ্যাকসিনটাও নেওয়া যাবে, মানে আগে যেটা চলতো, মানে ওটা উৎপাদন করার, হ্যাঁ, উৎপাদন শুরু হয়ে গেছে। এছাড়াও আরও 2টো ভ্যাকসিন ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে, হু অ্যাপ্রুভ করে দিয়েছে। আরও কিছু ভ্যাকসিন নির্মাতার কাছে টেন্ডার চাওয়া হয়েছে অ্যাপ্রুভালের জন্য। ভাবুন, এই মাঙ্কি পক্স এর গল্পটা কিন্তু যখনই হয়েছিল আমি তখনই বলেছিলাম, এগুলো কিন্তু লাইনে থাকছে, ওই অ্যাসেম্বলি লাইনের মতো। দেখবেন গাড়ি যেমন তৈরি হয়, একটা পর একটা গাড়ি থাকে না পরপর পরপর অ্যাসেম্বলি লাইনে, হ্যাঁ, কোনোটাতে নাট বল্টু লাগানো হয়, কোনো টায়ার লাগানো হয়, এই অ্যাসেম্বলি লাইন, এইগুলো সব ওই অ্যাসেম্বলি লাইনে আছে।
যখন দরকার পড়বে সেটাকে ওরা প্যানিক তৈরি করার জন্য সামনে নিয়ে আসবে। এবং এই রোগের ক্ষেত্রেও ওই সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্কিং একই রকম, হ্যাঁ একই রকম, কারণ এটাও তো জুনোসিস অর্থাৎ জুনোটিক ডিজিজ, অর্থাৎ জন্তু জানোয়ার থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে, আর সেখান থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে, হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে। বলেছি না, স্ট্যাচুতেও লিখেছি এ ব্যাপারে, জুনোটিক রোগ কেন আনা হচ্ছে বারবার করে, কেন আনা হচ্ছে। তো যাই হোক, অ্যালার্ট থাকুন, আগামীতে আরও খবর এরকম পাবেন, আমি আপডেট দিতে থাকবো। ফেসবুকে তো আছেনই, ইউটিউবেও এই ভিডিওটা দেব, আপডেট দিতে থাকবো। আর একটা কথা বলি যে টেস্ট ওরা কিন্তু করাতে শুরু করবে, কারণ টেস্ট না হলে কিন্তু সংখ্যাটা বাড়বে না। এখন যে কোনো জায়গায় ভর্তি হবেন দেখবেন হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওরা টেস্টিং শুরু করবে, অন্তত চেষ্টা করবে, যেভাবে প্রভুদের নির্দেশ আছে। তো ইতিমধ্যেই তামিলনাড়ু এয়ারপোর্টে এবং সমুদ্র বন্দরে থার্মাল স্ক্রিনিং শুরু করে দেওয়া হয়েছে। উত্তাপ দেখে মাঝখানে করোনার সময় চালু হয়েছিল থার্মাল স্ক্রিনিং, জানেন তো? হ্যাঁ, ওখান থেকে ওরা মাঙ্কি পক্স পেশেন্ট ধরে ফেলবে, পজিটিভ বের করবে, তাই পজিটিভটা ওদের বাড়াতেই হবে। ওরা যদি আমরা ভয় পাই, ভয় পেয়েছেন কি মরেছেন, আমরা সবসময় সজাগ আছি গোটা বিশ্বজুড়ে, তাই এখনও ওরা কিন্তু ওই পরবর্তীকালে আরও অনেক এজেন্ডাগুলো করতে পারছে না। লকডাউন আরও করার ওদের ইচ্ছে ছিল, কি ভাবছেন? আমাদের এফেক্টিভ হচ্ছি না? আমরা যথেষ্ট এফেক্টিভ হচ্ছি। হুইসপারিং ক্যাম্পেইন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে। ওরা এখন ভেবে চিনতে বড় ধরনের কিছু করার সিদ্ধান্ত নেবে, কিন্তু ওই যে ভয় এখনও আছে ভদ্রলোক শ্রেণীর মধ্যে, এই ভয়টাকে ওভারকাম করতে হবে, তবেই জায়নির শক্তির বিরুদ্ধে লড়াইটা আমরা অব্যাহত রাখতে পারবো। আজ এই পর্যন্তই। চোখ কান খোলা রাখুন, মিডিয়ার অন্যান্য দিকে আপনাকে ডাইভার্ট করতে থাকবে আগামী দিনে, আরও অনেক কিছু ঘটবে এর মধ্যে। সাবধান থাকুন, বিশেষ করে আমার পাঠক সহযোদ্ধাদের কথা বলছি, আলোচনা করুন নিজেদের মধ্যে, অ্যালার্ট থাকুন, ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।